আমরা দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের পৃষ্ঠপোষকতায় যেই দলটি গঠন করা হলো, সেই দলটি 2024-25 পর্যন্ত মোটামুটি একটা পর্যায় পর্যন্ত তারা ভিন্ন ভিন্ন নামে প্রথমে বৈষম্য বিরোধী আন্দোলন 24-এ ছিল, পরে সেটি ক্ষমতা দখল করার পরে তারা এনসিপিতে রূপ নিল এবং 25 পর্যন্ত মোটামুটি তারা ডাকলে বা তারা মিছিল টিছিল করলে টরলে বা লোকজন কিছু ভিড় হতো এবং প্রথম দিকে বেশ ভালোই লোক হতো। আস্তে আস্তে সেই লোকগুলো সটকে পড়লো, পালিয়ে গেল। কেন? এই যে এবার তারা 2 বছর পূর্তি করছে জুলাই পদযাত্রার, সেই সময় দেখা যাচ্ছে যে লোকজন তাদের ডেকেও পাওয়া যাচ্ছে না। ফটো সাংবাদিকরা তাদের পছন্দ অনুযায়ী ছবি পর্যন্ত তুলতে পারছেন না। লং শটে কোনো ছবি পাওয়া যাচ্ছে না, কারণ লোক নাই। পটকা ফাটলো সাভারে, তারপরও তাদের প্রতি প্রতি সহমর্মিতা দেখিয়ে, সহানুভূতি দেখিয়ে কেউ আসছে না। সামনের সারিতে যারা থাকেন কিংবা মঞ্চে যারা থাকেন তারাই বাকি হচ্ছে, অল্প কিছু মাথা এবং ক্যামেরাম্যান, সাংবাদিকরা। কেন এই পরিস্থিতি হলো, কেন পালালো, জানার চেষ্টা করব। কোথায় গেল এনসিপির এত শত শত মানুষ যারা ঝাঁপিয়ে পড়লো একটি সরকারকে উৎখাত করার জন্য? আপনি হয়তো, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার দর্শক শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ। আসলে আমি জিনিসটা এভাবে শুরু করতে চাই। আমি এই মেজর আখতারুজ্জামানের একটা কথা দিয়ে, বাইডেনের টাকায় বিকল্পটা হয়েছে। বাইডেন এখানে আমাদেরকে হায়ার করেছে, বিভিন্ন লোককে হায়ার করেছে, এনজিও হায়ার করেছে, বিভিন্ন রাজনৈতিক দলকে হায়ার করেছে, বিভিন্ন দলের লোকদের হায়ার করেছে, যাকে যেখানে পেয়েছে হায়ার করেছে। আমলাদের হায়ার করেছে, সেনাবাহিনীকে হায়ার করেছে, অবসরপ্রাপ্তদের হায়ার করেছে, ছাত্রদের হায়ার করেছে, সবকিছু হায়ার করেছে। এটা উনি বলেছেন আনকোট। এবং এটা হচ্ছে ব্যাপার। এখন যখন এই আন্দোলন সংগ্রাম হচ্ছিল, বঙ্গবন্ধু বারবার একই কথা বলতেন এবং বঙ্গবন্ধুর নামে এই আন্দোলন থেকে শুরু করে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তোমাদের দাবি যদি ন্যায্য হয় এক সংখ্যায় একজন হলে আমরা মেনে নিব। এই যে বঙ্গবন্ধুর কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে যখন আন্দোলন সংগ্রাম হলো, কারণ যারা বাংলাদেশের বাসিন্দা, যারা বাস করে বাংলাদেশে, তারা সবাই চায় একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। যে কারণে বঙ্গবন্ধু, আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম, পাকিস্তানের মূল কারণ ছিল যে আমরা বৈষম্যহীন একটা সমাজ চাই। আমরা যারা 90-এর আন্দোলন দেখেছি, 90-এর আন্দোলনে যুক্ত ছিলাম, তারা কিভাবে দেখেছি দেখেন। 90-এর আন্দোলন হয়েছে, আমরা ক্লাসরুমে ফেরত গেছি, তাই তো? কিন্তু এখন কি দেখলাম যে এইটাকে একটা, আবার এই আন্দোলনের পরবর্তীতে তাদের ভিন্ন চেহারা দেখতে পেলাম। কি দেখতে পেলাম? যে যেখান থেকে আমাদের মুক্তিযুদ্ধের সূতিকা ঘর, যেখান থেকে আমাদের ভাষা আন্দোলনের সূতিকা ঘর, যারা আমাদের একটা দেশ উপহার দিল, তাদের মুরাল ভাঙা, বঙ্গবন্ধুর বাসভবন ভাঙা, ওসমান আলীর বাসভবন ভাঙা, বিভিন্ন লোকের, মুক্তিযোদ্ধাদেরকে অপদস্থ করা। সুতরাং এইগুলি যখন মানুষ দেখতে পেল যে না, এইরা আসলে স্বাধীনতার পক্ষের নয়, এরা স্বাধীনতার বিপক্ষে, এবং তারপরে তারা কি করলো, একটা জোট বাঁধলো কাদের সঙ্গে? স্বাধীনতা বিরোধীদের সঙ্গে, যারা 71-এ 30 লক্ষ মানুষকে হত্যা করলো, 2 লক্ষ মা বোনের ইজ্জত লুটলো, তাদের সঙ্গে যে আতাত করলো। সুতরাং তারা আসলে জামাতের একটা সি টিম, এবি পার্টি বি টিম, এরা একটা সি টিম। সুতরাং মানুষ যখন বুঝতে পারছে, তখন মানুষ এইটা থেকে পিছিয়ে যাচ্ছে। এটার কারণ মানুষ দেখছে যে দেশটা বিক্রি হয়ে যাচ্ছে, দেশটা আমাদের দেশ আর আমাদের দেশ থাকতে পারতেছে না। আমার এখন মনে হয় যে মাঝে মাঝে বাংলাদেশে যারা থাকে তাদেরকে একটু কংগ্রাচুলেট করি, পিপলস অফ ইস্ট পাকিস্তান। সুতরাং তাদের, আপনি এর ভিতরে হয়তো দেখেছেন, এটা অপ্রাসঙ্গিক হয়ে যায়, কিন্তু দেখেছেন যে বাংলাদেশের শিলং মন্ত্রী যাকে বলা হয় মন্ত্রী, উনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন নিউ ইয়র্কে। সেখানে বলেছেন যে পাকিস্তান যেভাবে তার নিরাপত্তা নিশ্চিত করে, সেইভাবে একইভাবে করবেন। এখন একটা তলাবিহীন রাষ্ট্রকে যদি আর একটা, যে রাষ্ট্রটা এগিয়ে যাচ্ছিল নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে গিয়েছিল, সেই দেশটাকে যদি এই অবস্থায় নিতে চান, তাহলে তো অবশ্যই পাকিস্তানের সঙ্গে হতে হবে, যে তার নিজের মানুষের নিরাপত্তা দিতে পারে, সে আবার আমাদের দেশের, বাংলাদেশের নিরাপত্তা দেবে। এই হচ্ছে অবস্থা।
সুতরাং এই অবস্থা যখন দেখতে পাচ্ছে, মানুষ বুঝতে পারছে, যার জন্য মানুষ বারবার বলছে আমরা আগেই ভালো ছিলাম। দেখেন, এই সরকারের সময় যেটা হয়েছে যে আপনার এই সুইস ব্যাংকে টাকার জমার পরিমাণ বাঙালিদের বেড়েছে, 40-45% বেড়েছে, তাই না? তাহলে চুরি কখন হলো? এই 2 বছরে তার মানে বেশি চুরি হয়েছে। আপনি দেখেছেন বোধহয় মেট্রো রেলের নতুন যে লাইন 2টায় সংযোজন করা হবে, সেখানে ব্যয় দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই যে আগে যে কথাগুলি বলা হতো সেইগুলি মানুষ দেখছে যে সেইগুলি আসলে সত্যি না। দেখেন, শেখ হাসিনা যখন ক্ষমতা নিলেন তখন উনি বাংলাদেশের জিডিপি ছিল $72 বিলিয়ন, সেইটা এসে দাঁড়ালো $460 বিলিয়ন। সুতরাং এই $460 বিলিয়ন যখন আমাদের যদি বাজেট দেখেন, বাজেটের একটা অংশ যায় হচ্ছে সরকারি এমপ্লয়ীদের বেতন, তাদের কৃষি খাতে ভর্তুকি, জ্বালানি খাতে ভর্তুকি, আমাদের যে বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, মাতৃকালীন ভাতা, এইগুলিতে যায়। সুতরাং এখন সেইটা, তারপরে বাকি যে টাকা থাকে সেইটা দিয়ে উন্নয়ন হয়। এখন মানুষ যখন দেখছে যে আমাদের দেশে শেখ হাসিনা মেট্রো রেল করেছে, পদ্মা সেতু করেছে, ফ্লাইওভার করেছে, 3rd টার্মিনাল করেছে, মাতারবাড়িতে পাওয়ার প্ল্যান্ট করেছে, পায়রাতে করেছে, আপনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা রূপপুরে করেছে, কর্ণফুলী টানেল করেছে, এই সমস্ত উন্নয়ন যখন দেখে তখন মনে করে যে না, তাহলে তো শেখ হাসিনা চুরি করেনি। আসলেই না, অঙ্ক তো মিলে না আসলে। তো এখন যেটা দেখতে পাচ্ছে, যার জন্য মানুষ তাদের কাছে পিছিয়ে গেছে, মানুষ তাদের কাছে চোখ ফিরিয়ে নিয়েছে। তারা যে বৈষম্য, এখন তো বৈষম্য বেশি হচ্ছে। দেখেন, তাদের এই হাদি মারা গেল, হাদিকে হত্যা করলো জামাত, তার ভাইকে চাকরি দেওয়া হলো কিসের ভিত্তিতে? এমবেসিতে চাকরি দেওয়া হলো। বলেন, বিভিন্ন জায়গায় কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। তো এই যে তারা বৈষম্য বলছিল যে বৈষম্য বিরোধী সমাজ গড়বে, তাহলে সেই সমাজ গেল কোথায়? আপনি যদি দেখেন যে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গা তাদের দৌরত্ব, রাহাজানি, বাংলাদেশে খুন খারাপি চলছে, পুকুরে লাশ, খলে লাশ, বিলে লাশ, নদীতে লাশ, কয়েকদিন তুরাগে লাশ পাওয়া গেল 7 জন। এইগুলি মানুষ যখন দেখছে তখন মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মানুষ বলছে না, শেখ হাসিনা ওয়াজ রাইট। এবং যেটা এখন তাদের মুখ থেকে বেরিয়ে আসছে, আপনি জোনায়েদ সাকি বলতো যে সাম্রাজ্যবাদ কথা বলতো, তার ছবি দেখেছেন? সুতরাং এইগুলি মানুষ যখন দেখছে যে এই তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এবং তারা যে জামাতের একটা সিটিম, এটা মানুষ বুঝে গেছে, যার জন্য মানুষ তাদের ডাকে সাড়া দিচ্ছে না। একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা অবনতি হলে 3 থেকে 4 মাসের ভিতরে সেনাবাহিনী নামাতে হতে পারে, সেটাকে চিন্তা করেন। আর পাকিস্তান, যারা এত মুসলমান হত্যা করেছে, পৃথিবীর অন্য কোনো সেনাবাহিনী এত মুসলমান হত্যা করেনি। তারা বাংলাদেশে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, ফিলিস্তিনিতে 10,000 মানুষকে হত্যা করেছে, বেলুচিস্তানে 5 লক্ষ, ফ্রন্টিয়ারে 5 লক্ষ, আফগানিস্তানে 5 লক্ষ। কয়েকদিন আগে আফগানিস্তানে, পৃথিবীর ইতিহাসে এত লোককেও মারে নাই যেটা পাকিস্তানি সেনাবাহিনী। তারা, এবং শুধুমাত্র সেইটা না, তারা এই ওসামা বিন লাদেনের মতো একজন সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছিল। এই সন্ত্রাসী ছিল সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং পুলিশের তত্ত্বাবধানে, যিনি জঘন্যতম একটা কাজ করেছেন, মুসলমান নাম দিয়ে আমেরিকার টুইন টাওয়ারে আঘাত এনেছিল। সেই সন্ত্রাসীকেও এই পাকিস্তান আশ্রয় দিয়েছিল, এবং সেই সন্ত্রাসীদের কাছে আমরা যাচ্ছি বাংলাদেশের নিরাপত্তার জন্য। সুতরাং বাংলাদেশ কি আসলে নিরাপদ থাকবে, না একটা অনিরাপদ সড়কে পরিণত হবে? সেইটা দেখেন। আবার যদি দেখেন যে রক্তক্ষয়, যে কু হয়, এটা আর্মি কেন যুক্ত ছিল সেটাও আমি বলি, যেটা মেজর আখতারুজ্জামান বলছেন। কারণ আপনার মনে থাকার কথা, যখন জিয়াউর রহমান সাহেব মারা যায় তখন সাত্তার ওনার ভাইস প্রেসিডেন্ট ছিল, উনি প্রেসিডেন্ট হন, তাই তো? এবং এএনএম হুদা ওনার ভাইস প্রেসিডেন্ট হন। তারপরে দেখেন এরশাদ ওই অপরাধ দিয়ে তাকে সরাই দিয়ে এরশাদ ক্ষমতায় বসে গেলেন। তারপরে আন্দোলন শুরু হলো যে সামরিক জান্তার বিরুদ্ধে। এখন পাকিস্তানি জার্নালিস্ট বা বুদ্ধিজীবী মহল একটা কথা সবসময় বলে যে আমরা যেটা বাংলাদেশ, তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ কেন এগিয়ে গেল, তার অনেকগুলি মূল কারণ ছিল। তার একটা কারণ হচ্ছে, নাম্বার 1 হচ্ছে যে তারা বাংলাদেশ উইমেন এম্পাওয়ারমেন্ট করতে পেরেছে। 2 নাম্বার ছিল বাংলাদেশ তার
যে ধর্ম নিরপেক্ষতা সেটা করতে পেরেছে। 3 নাম্বার হচ্ছে যে তারা সেনাবাহিনীকে রাজনীতির বাইরে রাখতে পেরেছিল 90-এর পরে। 4 নাম্বার যেটা বলেছে যে তাদের নেতাদের কমিটমেন্ট, বিশেষ করে শেখ হাসিনার কমিটমেন্ট ছিল যে উনি একজন পাকিস্তানের একজন সিএসপি অফিসার, ওনার ব্যাচমেট বাংলাদেশে ছিল তখন উনি বাংলাদেশে 98-এ আসছিলেন। তখন এসে উনি কল করছেন ওনার ব্যাচমেটকে যে এরকম আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, তুমি একবার সময় দিবা কিনা। তো এটা ছিল রবিবার অথবা সোমবার। তো বলছে দেখো আমি বৃহস্পতিবারের পর ছাড়া তোমাকে সময় দিতে পারবো না। বলছে কেন? বলছে আমাদের প্ল্যানিং কমিশনের মিটিং হবে এবং স্বয়ং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উনি মিটিং নিজেই শুরু করেন, নিজে ওইটা প্রিজাইড করেন এবং সভাপতিত্ব করেন, এবং ওইটা কবে নাগাদ শেষ হবে আমরা জানি না, ডেইলি কত ঘন্টা হবে আমরা জানি না। তো উনি দুঃখ করে বলতেছেন পাকিস্তানের ইতিহাসে ইনক্লুডিং ইমরান খান, বলছে এটা এই ঘটনাটা উনি যখন ভিজিট করছে 98, কিন্তু যখন বলতেছে সেটা ইমরান খান যখন ক্ষমতা আসছে তখনকার ঘটনা। বলছে ইনক্লুডিং ইমরান খান বলছে এইরকম কমিটমেন্ট আমরা কারোর কাছ থেকে পাইনি, যে একটা মিটিং এ প্রিজাইড করা তো দূরের কথা, অ্যাটেন্ডই করতো না, প্ল্যানিং। সুতরাং সেই দেশ কিভাবে এগিয়ে যাবে? সুতরাং বাংলাদেশ এই কারণে আবার এই কষা জাহিদ বলছে যে বেশি দামে গম আমদানি করছি, এটা তো জনগণের সাথে। বেশি দামে কম আমদানি করবেন না কেন? আপনার যদি দেশের কথা চিন্তা করেন, যুক্তরাষ্ট্র কি করে, যেখানে কম পাওয়া যায় সেখান থেকে জিনিস আনে, সেখান থেকে কম ট্যারিফ দেয় যাতে জনগণের কাছে কম মূল্যে পৌঁছানো যায়, এবং এইখানে আপনার কৃষিক্ষেত্রে ভর্তুকি দেয় যার জন্য আপনার রুটির দাম কম। আপনি ইউরোপের কথা চিন্তা করেন, রুটি, ডিম, চিকেন এই ধরনের জিনিসের দাম কিন্তু খুবই কম, দুধ। কারণ হচ্ছে এই ক্ষেত্রে সব সরকারি ভর্তুকি দেয় যাতে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ তাদের 3 বেলা খেতে পারে, সেটা দিক মাথায় রেখে। এখন আপনি যদি একটা জিনিস যেটার দাম বাইরে 5 টাকা আছে মার্কেটে, ইন্টারন্যাশনাল মার্কেটে 5 টাকা, সেটা যদি 10 টাকা দিয়ে কেনেন এবং সেটা ক্যারিং কস্ট যদি আরো 5 টাকা বাড়ে 15 টাকা, তাই মানুষের কাছে কয় টাকা আপনি পৌঁছাবেন সেটা বলেন তো। সুতরাং এই অবস্থা যদি চলতে থাকে, যার জন্য দেখেন এর আগেও আমাদের ক্রাইসিস গেছে, প্যান্ডেমিকের মতো একটা বড় ক্রাইসিস গেছে, সেখানে আমাদের কোনো সমস্যা হয়নি। এখন এই যে মানুষ হামে প্রায় 700, সরকারি অনুযায়ী 700 শিশু মারা গেছে, 700-র বেশি, এবং বেসরকারি হিসাব অনুযায়ী 1000-এর উপরে। তাহলে এইটা গণহত্যা না? তা এইটার বিচার হবে না কেন? তারা যেটা বলছে, মানুষ এইগুলো যখন দেখছে তখন মানুষ এদের কাছে, সরকারের কাছ থেকে এবং এই তথাকথিত বিরোধী দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সুতরাং মানুষ আর তাদের তাদেরকে আর ভালো বলছে না। কিন্তু এই জিনিসটা আমি আপনাকে একটুখানি থামাতে চাই, সেটা হচ্ছে যে এইটা কি এনসিপির এই নেতারা যারা কয়েকজন এমপি টেমপি হয়েছে আর কি, এরা কি এই জিনিসটা বুঝতে পারছে কিনা? তারা তো সংসদে এখনো সেই আগের মতোই কথা বলে, বিভিন্ন ভাবে তারা কথা বলে, বিভিন্ন কিছু, লন্ডনে গিয়ে এই যে কি নাম এমপি হয়েছে এখন, হাসনাত আব্দুল্লাহ, তার সে আবার একটু না কত কিছু ঘটনা ঘটিয়ে টরে দেশে ফিরলো। তারা এখনো তো হুঙ্কার দিচ্ছে যে তারা আওয়ামী লীগকে জীবনে আর দেশে আসতে দিবে না। বিএনপিও তাদের সুরে, এই সালাউদ্দিন সাহেবই বললো আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। তো সেই এনসিপি একদম এইভাবে জনবিচ্ছিন্ন হয়ে যাবে বা গেল এত তাড়াতাড়ি, সেইটা বা তাইলে যে যারা এনসিপি ছেড়ে চলে গেল তারা কোথায় গেল, এইটার আপনার কোনো বিশ্লেষণ আছে না? তারা কি অন্য কোনো রাজনৈতিক দলে গেল নাকি তারা নির্লিপ্ত হয়ে গেলেন? আপনার এনসিপির ভেতরে তো প্রথমে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিল, যেসব মেয়েরা যুক্ত ছিল এবং অনেক মেধাবী ছাত্ররাও ছিল, তারা কেন হারিয়ে গেল এই কারণে, কারণ এরা দেখলো যে একটা গ্রুপ দেখলো যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল। আপনার একটা মেয়ের কথা মাঝখানে ওকে জেলে নিয়ে গেছে, ও বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাজিয়েছিল, ওরাও যুক্ত ছিল, তাই না? যুক্ত ছিল, উমামা যুক্ত ছিল, সব বেরিয়ে গেল। কারণ যখন দেখলো যে এরা আসলে যেটা বলছে সেটা করছে না, এবং তারা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যুক্ত এবং আমাদের মুক্তিযুদ্ধের পরে আঘাত হানছে। আসলে দল একটা, এই বাজাই বলেন আর বানপা বলেন, যেটা বাংলায় বললে বাজাদ কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাই তো, বাজাদ। তারা কেন বিএনপি বলে আমি জানি না, বাজাদ, সোজা হিসাব বাজাদ। এটা বাজাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বাজাই, আর বানপা হচ্ছে বাংলাদেশ নাগরিক পার্টি, তাই তো।
এরা সব এক। এটা এটা এখানে দুই দল নেই। আপনার মনে থাকার কথা 90-এর আন্দোলন, 90-এর 3 দলের একটা রূপরেখা ছিল। সেখানে বলা হয়েছিল যে যারা এরশাদের চামচামিগিরি করছে, বিশেষ করে সিএসপি থেকে শুরু করে অন্যান্য, তাদেরকে দলে নেওয়া যাবে না, তাই তো? এবং সেই হিসাবে কেরামত আলী, এম কে আনোয়ার সহ অনেকেই যুক্ত ছিল এবং তাদেরকে আওয়ামী লীগের কাছে, তারা আওয়ামী লীগের নমিনেশন, আওয়ামী লীগ বললো না তোমাদেরকে আনিব না, কারণ তোমরা স্বৈরাচারের দোষর ছিল। কিন্তু আমরা অন্যদিকে দেখলাম কি ফ্লিপ সাইডে, যে তারা যখন বিএনপির নমিনেশন, বিএনপি সঙ্গে সঙ্গে লুফে নিল এবং তার দিকে সমস্ত জামাতের এই জাতীয় পার্টির অনেকেই যোগ দিল। সুতরাং এইটা এক নাম্বার। এবং জামাতের সহায়তায় তারা ক্ষমতা গঠন করলো। পরবর্তীতে 90 এসে এক ধাপ এগিয়ে গেল, সরি 2001 সালে এক ধাপ এগিয়ে গেল, তখন তারা একসঙ্গে সরকার গঠন করলো। আপনার মনে আছে যে এই 96 থেকে 2000 পর্যন্ত আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পরে তখন ক্লিন্টন বাংলাদেশ সফর করছিল, তাই না? তখন কিন্তু বলছিল যে বাংলাদেশটা গ্যাসের উপরে ভাসছে, গ্যাস রপ্তানি করতে হবে এবং ইন্ডিয়াকে দিতে হবে এবং পৃথিবীর অন্যান্য দেশকে দিতে হবে। তখন শেখ হাসিনা কিন্তু এটা বিরোধিতা করেছে, বারবার এটাই বিরোধিতা করেছে, বলছে না, এটা জনগণের সম্পদ, এটা জনগণের অধিকার ফার্স্টে নিশ্চিত করতে হবে এবং তারপরে যদি থাকে তাহলে দেওয়া হবে। যার জন্য আওয়ামী লীগের খেসারত দিতে হলো। বেশি ভোট পেয়েও আওয়ামী লীগ পরাজিত হলো, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হলো এবং আওয়ামী লীগ হেরে গেল। বিএনপি ক্ষমতায় আসলো। বিএনপি ক্ষমতায় আসার পরপরই তারা একটা চুক্তি করলো টাটার সঙ্গে। এই যে মাহমুদুর রহমান, যিনি আমার দেশের সম্পাদক, উনি যখন জ্বালানি উপদেষ্টা ছিলেন, উনি একটা চুক্তি করলেন 20 বছরে, যেখানে ইন্ডিয়াকে নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়া হবে এবং টাটাকে দেওয়া হবে, টাটা বিনিময়ে কিছু ইনভেস্ট করবে। তখন শেখ হাসিনা আন্দোলনে নামলেন যে না, আগে বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে, তারপরে এসে আপনি দিবেন। তখন এইটা হেড থেকে হটতে বাধ্য হয়, যে কারণে আওয়ামী লীগকে বাইরে রাখা হচ্ছে। কারণ এই যে জিনিসগুলি এখন চলছে, এই জিনিসগুলো চলতো না। আর তারপরে দেখেন তারা বারবার একই জিনিস করে যে আওয়ামী লীগ ভারতের দালাল, আওয়ামী লীগ আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগই বাংলাদেশের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য একমাত্র দল। আপনি দেখেন, আপনার শেখ হাসিনা বলতেন যে এটা বাবার সম্পত্তি, মায়ের সম্পত্তি। কেন বলতেন? কারণ সেইটাকে আপনি একটা আবেগ কাজ করে, মায়া কাজ করে, একটা ভালোবাসা কাজ করে সেটাকে আপনি আগলে ধরতে চান, সেটা প্রসার ঘটাতে চান, তাই তো? সেই ক্ষেত্রে বাংলাদেশ দেখেন, ইন্ডিয়ার সঙ্গে ছিটমহল নিয়ে অনেক সমস্যা ছিল, সেইখান থেকে বাংলাদেশ অনেক বেশি পেয়েছে, যেটা পাওয়ার কথা চাচ্ছে অনেক বেশি। তার মানে বাংলাদেশের আয়তন বেড়েছে, ইন্ডিয়ার আয়তন কমে গেছে, যার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশন চেঞ্জ করতে হয়েছে। 1 নাম্বার। 2 নাম্বার, সমুদ্রের সীমা বিজয়ের জন্য আরো আয়তন বেড়েছে এবং ইন্ডিয়াকে কোর্টে নিছে, মায়ানমারকে কোর্টে নিছে। তাহলে একটা দেশ, একজন মানুষ যিনি দেশের কথা চিন্তা করে বাংলাদেশের ল্যান্ড বাড়াচ্ছে, সমুদ্রের দিকে বাড়াচ্ছে, তাকে আপনি বলবেন দালাল, তাকে বলবেন ভারত? এটা কিভাবে সম্ভব? এটা কোনোদিন সম্ভব না। সুতরাং এই যে একটা প্রোপাগান্ডা, এইটি প্রোপাগান্ডা চলছে 54 থেকে, ভাই যদি দেখেন, বেসিক্যালি 54 থেকে শুরু হয়েছে। 54-তে যখন যুক্ত ফ্রন্ট জিতে মুসলিম লীগ হেরে যায়, তাই তো? তখন কিন্তু আপনার শেরে বাংলাকে ভারতের দালাল বলছে। 57 সালে যখন কাকমারি সম্মেলন হয়, বঙ্গবন্ধু আওয়ামী লীগের সেক্রেটারি হয়, তখন ভাসানী ওই পাকিস্তানের উদ্দেশ্য করে সালাম দিয়ে বলছিল যে তাদের সঙ্গে আর থাকা যাবে না, তারা যেটা করতেছে। তখন ভাসানীকে ভারতের দালাল বলে। 59 সালে সরওয়ার্দী সাহেবকে একই অপরাধে ভারতের দালাল বলছে। 66 সালে এক ধাপ আগায় গেছে। বঙ্গবন্ধু যখন 6 দফা দেয়, 6 দফা দেওয়ার পরে তখন বঙ্গবন্ধুকে ভারতের দালাল এবং বিচ্ছিন্নতাবাদী নেতা বলা হয়। এই হচ্ছে ব্যাপারগুলি। এখন আপনি দেশকে, এই যে দেশপ্রেমিক যারা ছিল, ভাসানী থেকে শুরু করে বঙ্গবন্ধু পর্যন্ত, সবাইকে ভারতের দালাল বলছে। কারণ হচ্ছে যে এরা আসলে দেশপ্রেমিক। বঙ্গবন্ধু কন্যাকে এই অপরাধে আপনি বলছেন ভারতের দালাল। আপনি কি জানেন যে বাংলাদেশের এই ট্রেড ডেফিসিট এখন কত ভারতের সঙ্গে? এই গত অর্থ বৎসরে কত ট্রেড ডেফিসিট হয়েছে জানেন কি? আপনি দেখেন গুগল করে যে আপনার ট্রেড ডেফিসিট কত হয়েছে এখনকার সরকারের আমলে। আপনি অবাক হবেন যে এই যে যারা বলে ভারতের দালাল বলে, অথচ তাদের আমলে ট্রেড ডেফিসিট সবচেয়ে বেশি। কারণ ভেতর থেকে যে কাজগুলি হচ্ছে সেটা আপনি আমি দেখতে পাচ্ছি না, সাধারণ জনগণ দেখতে পাচ্ছে না।
আমি একটু আপনাকে একটু শেষ দিকে চলে আসছি। সেটা হচ্ছে যে এই সব কারণ যে আপনি ব্যাখ্যাগুলো দিলেন, এটি অন্ততপক্ষে দর্শক আপনারা সবাই বুঝতে পারছেন যে এই সব কারণেই মূলত একটা মোহে পড়ে যারা এনসিপি তে যোগ দিয়েছিল, যারা একটি সরকারকে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে উৎখাত করেছে, তারা যখন তাদের মোহভঙ্গ হলো, তারা যখন বুঝতে পেরেছেন তারা প্রতারিত হয়েছেন, আস্তে আস্তে এই এনসিপি ছেড়ে তারা অন্যান্য জায়গায় যে যার মতো চলে গেছেন। কিন্তু এনসিপি সেই হাক ঢাক তাদের হম্বিতম্বিত মোটেই থামছে না। তারা সাভারে যেমন পটকা ফুটালো, কিংবা তারা শেষ পর্যন্ত গোপালগঞ্জে গিয়ে গতবার যে কাণ্ডটি করলো, এবার কেন গোপালগঞ্জেও যেতে পারলো না? আপনি আর এই কথাটুকু শুনেই একটু শেষ করবো যে গোপালগঞ্জে কেন যায়নি আপনার প্রথমে এলাকায়? একটা নাটক সাজালো, নাটক সাজায় তারা তারা যেটা করতে চাইলো যে দেখাতে চাইলো যে তারা আক্রমণের শিকার একটু হচ্ছে। ছোট করে বলবেন প্লিজ। হ্যাঁ, এগুলি নাটক বলছি ছিল। কিন্তু আমি একটু একটু ওই যে ট্রেড ডেপোজিট বলতেছিলাম যে আমি এইটা ডেইলি স্টারের 8ই জুন 2026 এইটা বলছে বাংলাদেশের ট্রেড ডেপোজিট ইন্ডিয়া হিট $7.86 বিলিয়ন ফিস্ক্যাল ইয়ার 2025 এ। আচ্ছা 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 আচ্ছা। তার মানে চিন্তা করেন, এত ছিল না কিন্তু ট্রেড ডেপোজিট। তারপরে আপনি ইন্ডিয়ার কাছে বিক্রি, ওই যে যেটা বললাম তেল গ্যাস সবই বিক্রি করছেন ইন্ডিয়ার কাছে, এখনো একই করতেছেন পেছন দিয়ে, কিন্তু বলছেন না। আমি যেটা বললাম এটা দর্শক শ্রোতা আপনারা যারা দেখবেন, এটা হচ্ছে ডেইলি স্টারের 8ই জুন 2026 এটা তারা রিপোর্টটা করেছে যে বাংলাদেশের ট্রেড ডিপোজিট নিয়ে। সুতরাং এখন দেখেন তারা বিভিন্ন জায়গায় পদযাত্রা করছে। এখন আপনার তো দরকার জনসমর্থন, তাই না? জনসমর্থন ছাড়া কি করবেন? এখন যারা ক্ষমতায় আছে তারা কোনো না কোনো ভাবে সরকারি অথবা সামরিক বাহিনীর মদতপুষ্ট হয়ে জন্মগ্রহণ করেছে। বিএনপি কিভাবে হলো? জিয়াউর রহমান সামরিক আইন জারি করলেন, সামরিক শাসক হলেন, জিয়াউর রহমান প্রেসিডেন্ট নির্বাচন হানা ভোট দিয়ে নির্বাচিত হলেন, তারপরে উনি একটা দল গঠন করলেন। তার মানে সামরিক জান্তার পকেট থেকে বের আসলো। জাতীয় পার্টি একইভাবে আসছে। আপনার যদি ইয়ার কথা চিন্তা করেন, এই জামাত ইসলামের কথা, তারা এই পাকিস্তান সামরিক বাহিনীর তাবেদারি করছে, তারাও সামরিক বাহিনীর থেকে বেরিয়ে আসছে। এনসিপি কেও এনসিপি সামরিক বাহিনী এবং ইউনূসের পকেট থেকে বেরিয়ে আসে। সুতরাং এরা এক অভিন্ন। সুতরাং এদের প্রতি মানুষের আস্থা নেই, কারণ মানুষ দেখেছে যে যে দেশে সামরিক শাসন থাকে বা সামরিক বাহিনীর তত্ত্বাবধান, সেই দেশের উন্নয়ন কোনোদিন হয় না। আপনি ভারত ভাগ হলো 47 সালে, তাই না? পাকিস্তান এবং ইন্ডিয়া এই পর্যন্ত কি সামরিক শাসন দেখেছেন? দেখেননি। এবং ইন্ডিয়ার অগ্রগতির কথা চিন্তা করেন, ইন্ডিয়ার হ্যাজ এ ডেমোক্রেসি, এবং তাদের শিক্ষা প্রযুক্তি ক্ষেত্রে তাদের যে অগ্রগতি হয়েছে, এইটা কি পাকিস্তানে হয়েছে? পাকিস্তানে যেখানে তার দেশে ইভেন ফুটবল প্লেয়ার বলেন, ক্রিকেটার যেতে ভয় পায়, যেখানে যেতে চায় না, সেই দেশের কাছে আপনি দ্বারস্থ হচ্ছেন। সেই দেশে আপনার শিক্ষার্থীকে পাঠাতে চাচ্ছেন যে সেখানে যে আপনার শিক্ষা, কেন সেখানে যাবে? পশ্চাত্যের অন্য কোনো দেশ নেই, ইউরোপ নেই, আমেরিকা নেই, কানাডা নেই, অস্ট্রেলিয়া নেই, যেখানে আমাদের সন্তানরা যেতে পারে যে পড়ালেখার জন্য। তাহলে মানুষ যখন দেখছে যে একটা জনগোষ্ঠীকে আপনি বর্বর করে দিলেন, যে তাদের শিক্ষা থেকে সরিয়ে নিলেন। দেখেন জুলাই আগস্ট হলো, তারপরে কি করলেন? এই বাহিনীকে দেওয়া হলো মব সৃষ্টি করার জন্য, এই বাহিনীকে দেওয়া হলো সন্ত্রাস সৃষ্টি করার জন্য, মুক্তিযুদ্ধের স্থাপনা গুড়িয়ে দেওয়ার জন্য, মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড় করানো হোক। তারা বলল আবার বাংলাদেশ কার থেকে স্বাধীন হলো? একটা সন্তান মায়ের পেট থেকে কয়বার ভূমিষ্ঠ হয়? একবার, তাই না? তাহলে এইটা কার থেকে স্বাধীন হলো? তারা বলছে যেখানে 24-এর পরে 71-এর আর কি প্রয়োজন? তার মানে আপনি যদি সেটাই করবেন তাহলে আগে বলতেন, এই কথাগুলি আগে বলতেন যে না, আপনারা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা না, আপনারা 71-কে গুড়িয়ে দিতে চান, আপনারা মুক্তিযুদ্ধকে গুড়িয়ে দিতে চান, আপনারা বঙ্গবন্ধুকে গুড়িয়ে, তাহলে দেখতাম যে কয়জন মানুষ আসে। বঙ্গবন্ধু কন্যা যখন আবু সাইদ মারা গেল, তখন একটা তদন্ত কমিটি করেছিলেন, সেই তখনও তদন্ত হয়েছে। অথচ
এই ইউনূস সরকারের সময় এবং এখন পর্যন্ত যতগুলি হত্যাকাণ্ড হয়েছে, শিশু হত্যা থেকে শুরু মাইলস্টোন থেকে, কোনো হত্যাকাণ্ডের তদন্ত হয়নি, বিচারও হয়নি। বিচার হবে না, যারা বিচার চাইতে গেছে তারা দেশ থেকে পালাতে হয়েছে। সুতরাং এইগুলি যখন মানুষ দেখছে, তখন মানুষ তাদেরকে যে একদিকে যেমন মুখ ফিরিয়ে নিচ্ছে, অন্যদিকে তাদেরকে প্রত্যাখ্যান করছে, এবং যার জন্য তারা কোনো জায়গায় মানুষের সাড়া পাচ্ছে না, যার জন্য তারা চিন্তা করছে যে কোন রকম যদি সেনাবাহিনী দিয়ে তাদের কার্যক্রম সফল করা যায়। কিন্তু সেনাবাহিনী কেন দিবে? বাংলাদেশ সেনাবাহিনী কেন দিবে তাদের প্রতি? কিন্তু আমার দুঃখ লাগে যে এই সেনাবাহিনীর জন্য বঙ্গবন্ধু কন্যা কি করে নাই, যেখানে তাদের 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 এক বেলা আমিষ পেত, সেইকে 2 বেলা আমিষের ব্যবস্থা করেছে। তাদের এই যে সিএমএ সেখানে বোন ম্যারো থেকে শুরু সবই করেছে, এমন কোনো কিছু নেই যেটা করে নাই। সুতরাং আমি অন্যদিন এটার পর প্রোগ্রাম করেন, তা আমার একটা লিস্ট আছে যেটা আমি অবশ্যই। সুতরাং এখন যদি সেনাবাহিনী মনে করে যে না, তারা এই সন্ত্রাসবাদকে সাপোর্ট করবে, ফাইন, কিন্তু এখন সাধারণ মানুষ এটা চাইছে না। সাধারণ মানুষ তাদের প্রতি তাদের প্রত্যাখ্যান করেছে, যার জন্য তারা দেখেন, আপনি এর ভিতরে দেখবেন আপনাদের বিএনপির একজন এমপি আছেন, ওনার নাম হচ্ছে নীলুফার চৌধুরী মনি, উনি বলেছেন না যে স্নাইপার কিভাবে অ্যাটাক হয়েছে, যার জন্য ওনাকেও অ্যাটাক করা হয়েছে। আবার বিএনপির নেতারা বল তারা এই থানা পুড়িয়েছে, থানা লুট করেছে। তাহলে এই যে লুটপাট হলো, এগুলির বিচার হতে হবে না? পৃথিবীর কোন দেশে আপনি যেখানে থাকেন অথবা অন্য দেশে, আমার কথা হচ্ছে যে সেই দেশের আপনি দেখেন যে সেই দেশের যদি সরকারের স্থাপনায় আঘাত করবে, যারা আঘাত করবে তাদের বিচারের আওতায় আনা হবে। আপনি আমাদের দেশে যেতে হবে না, সিম্পল নেপালের কথা, ইউরোপে যেতে হবে না, নেপালের কথা চিন্তা করেন। নেপালেও আন্দোলন হয়েছিল। নেপালে আন্দোলনের পরে যিনি দায়িত্ব নিয়েছিলেন, তিনি 6 মাসের ভিতরে ইলেকশন দিয়েছেন, 1 নাম্বার। 2 নাম্বার তিনি করেছে যারা সরকারের স্থাপনায় আঘাত করেছে অথবা মানুষ হত্যা করেছে, তাদের এই বিচারে আওতায় এনেছে। আমাদের সরকার কি সেটা করেনি? উপরন্তু তাদেরকে ইনডেমনিটির মাধ্যমে তাদেরকে রক্ষা করা হয়েছে। আপনি ইনডেমনিটি কখন চাইবেন বলেন আমাকে? ইনডেমনিটি তখনই চাইবেন যে আপনি আপনার অপরাধ স্বীকার করে নিচ্ছেন। আপনার মনে আছে আমরা যখন ইউনিভার্সিটির দোরগোড়ায়, তখন ফ্রিডম পার্টি হলো। এই ফ্রিডম পার্টি লাইটের তখন এইরকম কয়েক বছর দেখলাম, তারপরে কি হয়েছে? ডাপ করে নিভে গেছে, তাই তো? আলোটা বাতিটা জ্বলে ফুট করে নিভে যায়। এই অবস্থা, এটা ওরা ফ্রিডম পার্টির আর একটা অংশ। সুতরাং এই অবস্থা চলবে না। এই অবস্থা মানুষ তাদেরকে খাবে না। তখন তারাও অস্ত্র দিয়ে চাইছিল যে অস্ত্র দিয়ে হয়তো বাংলাদেশের মানুষের মন জয় করে দেবে। বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করছে, এখনো এদেরকে প্রত্যাখ্যান করছে। এরা দেখবেন কয়েকদিন পরে ওই জামাত শিবিরের সঙ্গে মিশে গেছে। এটার বাইরে আর কিছু না। ওই জোনায়েদ সাকি বলেন, যারাই আছে সবই এরা এই একই দিকে যাবে। সুতরাং এদের কাছ থেকে আমি ভালো কোনো কিছু আশা করি না। অনেক ধন্যবাদ।